ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আছি তোমাদের সাথে তাজমিন নাহার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ, ঢাকা। আমরা কোষ রসায়ন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছি। তোমরা জানো এর মধ্যেই আমরা 2 নম্বর লেকচার পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকে আমরা 3 নম্বর লেকচার আলোচনা করব এবং আজকের লেকচারে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা অংশটুকু শেষ করব। ছেলেরা একটু মনে করে দেখো, আমরা কিন্তু কোষ রসায়নের মধ্যে অনেকগুলো জৈব রাসায়নিক উপাদান নিয়ে আমরা কথা বলবো। আমরা কার্বোহাইড্রেট নিয়ে কথা বলবো, প্রোটিন নিয়ে কথা বলবো, লিপিড নিয়ে কথা বলবো। এই সব কিছুর মধ্যে আমরা কার্বোহাইড্রেট শুরু করেছি এবং প্রথম ক্লাসে আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস জেনেছি। এর পরের ক্লাসে মানে 2 নম্বর লেকচারে আমরা মনোস্যাকারাইড সম্পর্কে কিন্তু ডিটেল জেনেছি। মনোস্যাকারাইডের মধ্যে আমরা রাইবোজ, ডিঅক্সিরাইবোজের চেইন স্ট্রাকচার, রিং স্ট্রাকচার জেনেছি। আমরা গ্লুকোজের চেইন স্ট্রাকচার এবং রিং স্ট্রাকচার আঁকতে শিখেছি। ছেলেরা খেয়াল করে দেখো, গ্লুকোজের চেইন স্ট্রাকচার কিন্তু আবার 2 রকম হয়, একটা হচ্ছে ডি গ্লুকোজ আর একটা হচ্ছে এল গ্লুকোজ। এই দুইটার চেইন স্ট্রাকচারও আমরা এঁকেছি, তাই না? এবং আমরা এই গ্লুকোজের যে রিং স্ট্রাকচার আছে সেটাও কিন্তু আমরা আঁকতে শিখেছি। আমরা ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার এবং চেইন স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনেছি। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে বাসায় এই সব কিছুর চেইন স্ট্রাকচার এবং রিং স্ট্রাকচার আঁকা শিখেছো। যদি না শিখে থাকো অবশ্যই শিখবা, কেননা এটা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলছি, পরীক্ষায় প্রায়ই আসে গ্লুকোজের চেইন স্ট্রাকচার আঁকো অথবা রিং স্ট্রাকচার আঁকো এবং ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার বা রিং স্ট্রাকচার আঁকো। এবং আমরা আজকে যে লেকচারটা আলোচনা করব, এই যে আমরা আজকে ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করব, এইখানে কিন্তু আমাদের ওই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার লাগবে। আমরা যদি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার আঁকতে না পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা আজকের লেকচার কিছুই বুঝবো না। ঠিক আছে? যার কারণে আমি বলছি যে তোমাদেরকে প্রথমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের, বিশেষ করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার এবং চেইন স্ট্রাকচার আঁকা শিখতে হবে। একবার যদি আঁকা শিখতে পারো, বাকি সবগুলো সহজ। শুধুমাত্র তুমি একটা গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং একটা ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার আঁকা শিখলে তুমি এই ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড সবকিছুই পারবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, আজকে আমি ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করব। আমরা এই ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য এবং গঠন, বিশেষ করে ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, সেলুলোজ, ম্যালটোজের গঠন আলোচনা করব এবং পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেনের গঠন এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা আসি ডাইস্যাকারাইড। ছেলেরা আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এর আগের ক্লাসে কিন্তু আমরা মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি গঠন অণুর ভিত্তিতে শর্করা 4 প্রকার। একটা হচ্ছে মনোস্যাকারাইড, 2 নাম্বার হচ্ছে ডাইস্যাকারাইড, 3 নাম্বার হচ্ছে অলিগোস্যাকারাইড এবং 4 নাম্বার হচ্ছে পলিস্যাকারাইড। গত ক্লাসে আমরা মনোস্যাকারাইড নিয়ে কথা বলেছি, আজকে আমরা ডাইস্যাকারাইড থেকে শুরু করব। ডাইস্যাকারাইড বলতেই আমরা জানি যে দুইটা মনোস্যাকারাইড অণু একসাথে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলা হয়। ডাই মানে হচ্ছে 2, তার মানে দুইটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে যে শর্করা গঠন করবে সেটাকে ডাইস্যাকারাইড বলা হয়। অথবা আমরা বলতে পারি যে এই ডাইস্যাকারাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো। এই ডাইস্যাকারাইডগুলোকে আদ্র বিশ্লেষণ করলে 2 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ, সেলুলোজ, ম্যালটোজ, ল্যাকটোজ ইত্যাদি। আমরা প্রথমে সুক্রোজ সম্পর্কে জানব। সুক্রোজ খুবই গুরুত্বপূর্ণ একটা ডাইস্যাকারাইড। উদ্ভিদে সাধারণত এটা চিনি হিসেবে পরিচিত। আমরা যে চিনি খাই সেটা মূলত আমরা সুক্রোজ। সুক্রোজ সাধারণত চিনি হিসেবে পরিচিত এবং এইটা হচ্ছে ইক্ষু মানে আখ, বিটে পাওয়া যায়। মধুর প্রধান কাঁচামাল হিসেবে সুক্রোজ পাওয়া যায়। এছাড়াও সবুজ উদ্ভিদের পাতায় যে কার্বোহাইড্রেট প্রস্তুত হয় শর্করা, সেই শর্করাটা সাধারণত সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়।
সুক্রোজের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে দেখব যে সুক্রোজ সাদা দানাদার মিষ্টি স্বাদযুক্ত কঠিন পদার্থ। স্বাদে এটা গ্লুকোজের চেয়েও অনেক মিষ্টি, প্রায় দ্বিগুণ মিষ্টি, পানিতে দ্রবণীয় কিন্তু বিশুদ্ধ অ্যালকোহল এবং ইথারে অদ্রবণীয়। এর গলনাঙ্ক এত ডিগ্রি সেলসিয়াস, 188 ডিগ্রি সেলসিয়াস। লঘু অ্যাসিডে সুক্রোজের জলীয় দ্রবণ আর্দ্র বিশ্লেষিত হয়ে সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অণু গঠন করে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা দেখব যে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ অণু একসাথে যুক্ত হয়ে সুক্রোজ তৈরি করছে। অথবা আমরা যদি সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো। এই হচ্ছে সুক্রোজের কিছু বৈশিষ্ট্য। ছেলেরা আমি বলছি, তোমরা যারা আসছো সবাই তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, রোল নাম্বার এবং নাম লিখে অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দাও। এবং সেই সাথে আমি বলছি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকেও পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমরা সুক্রোজের এখন গাঠনিক কিভাবে গঠিত হয় সেই গাঠনিক সংকেতটা দেখব, সুক্রোজ আঁকা শিখব। সুক্রোজ কিন্তু পরীক্ষায় আসে এবং সুক্রোজ একটু জটিল, সুক্রোজ আঁকা একটু জটিল। আমি যেটা বলছিলাম তাহলে সুক্রোজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডাইস্যাকারাইড এবং সুক্রোজই সবচেয়ে ইম্পর্টেন্ট। ডাইস্যাকারাইডের মধ্যে পরীক্ষার জন্য সুক্রোজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি কিন্তু প্রশ্ন আউট করে দিচ্ছি, মানে আমি বলছি যে ডাইস্যাকারাইড থেকে যদি প্রশ্ন আসে তাহলে সুক্রোজ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি যেটা বলছিলাম সুক্রোজ খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা চিনি হিসেবে থাকে এবং উদ্ভিদে সাধারণত এই সুক্রোজটাই থাকে। উদ্ভিদে যে মিষ্টি অংশ আছে বা এই যে আখ আছে, মধু আছে, এগুলোতে সুক্রোজ থাকে। আমরা এখন সুক্রোজের গঠন দেখব। খেয়াল করে দেখো, এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ মিলিত হয়ে সুক্রোজ গঠন করে। অথবা আমরা বলতে পারি যে সুক্রোজকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ গঠিত হয়। ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, গ্লুকোজ যেটা থাকবে সেই গ্লুকোজটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আমি আরেকবার বলছি, গ্লুকোজ যেটা থাকবে সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেটা থাকবে সেটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। এবং আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকের সাথে বিটা ডি ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে সেখান থেকে এক অণু পানি অপসারিত হয় এবং তাদের মধ্যে একটা অক্সিজেনের বন্ধন তৈরি হয়। এই অক্সিজেনের বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইটিক বন্ধন বা লিঙ্কেজ। আমি তোমাদের ছবিটা আঁকা শেখাবো, তার আগে আমি একটু বলছি, তোমরা সবাই খাতা কলম হাতে নাও। ছেলেরা প্রত্যেকে তোমরা খাতা কলম হাতে নাও। আমরা এখন সুক্রোজ আঁকা শিখবো, কিভাবে সুক্রোজ আঁকবো সেটা আমি বলবো, তোমরা খাতায় আঁকবা খুব দ্রুত। তোমরা প্রত্যেকে খাতা হাতে নাও। তাহলে ছেলেরা আমি বলছি সুক্রোজ গঠনের জন্য আমার কি কি প্রয়োজন হবে? এক অণু আলফা ডি গ্লুকোজ অণু প্রয়োজন হবে এবং এক অণু বিটা ডি ফ্রুক্টোজ প্রয়োজন হবে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তাই না? এই নাম্বারিং দেওয়া আছে, যদিও কার্বন আঁকা নাই, তোমরা কার্বনটাও এঁকে দিবা। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনের নিচের দিকে হাইড্রোক্সিল আছে। ছেলেরা খেয়াল করে দেখো, 1 নাম্বার কার্বনের নিচের দিকে হাইড্রোক্সিল আছে, তার মানে এটা কি গ্লুকোজ বলতো? আলফা ডি গ্লুকোজ। আমরা জানি যে নিচের দিকে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হচ্ছে আলফা পজিশন এবং সেটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ। আর যদি হাইড্রোক্সিলটা উপরে থাকতো তাহলে আমরা সেটাকে বলতাম বিটা ডি গ্লুকোজ, তাই না? আমাদের সুক্রোজ গঠনের জন্য প্রথমে একটা আলফা ডি গ্লুকোজ আঁকতে হবে। তোমরা প্রত্যেকে একটা আলফা ডি গ্লুকোজ এঁকে ফেলো। 1 নাম্বার কার্বনের নিচের দিকে হাইড্রোক্সিল দিবা, আর বাকি সব ঠিকই আছে। তোমরা সবাই গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকা শিখেছো। আমি গত ক্লাসে বলেছিলাম যে অবশ্যই গ্লুকোজের এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার আঁকা শিখবা। একটা যদি আঁকতে পারো, মানে একটা যদি রিং স্ট্রাকচার আঁকতে পারো, বাকিগুলো কিছুই না, বাকিগুলো শুধু লিঙ্ক আপ করে দিবা, লিঙ্কেজ দেখায় দিবা। যেটা বলছিলাম, তোমরা প্রত্যেকে খাতা কলম হাতে নাও এবং একটা আলফা ডি গ্লুকোজ এঁকে ফেলো নিচের দিকে। ঠিক আছে, সবাই আলফা ডি গ্লুকোজ এঁকেছো। এখন একটা বিটা ডি ফ্রুক্টোজ আঁকবা, তবে এখানে একটু কথা আছে। ছেলেরা একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে শুনো। এইখানে ফ্রুক্টোজের স্ট্রাকচারটা একটু পরিবর্তন হয়ে যায়। আমরা যখন বিটা ডি ফ্রুক্টোজ আঁকা শিখেছিলাম তখন আমরা এইখানে 2 নাম্বার কার্বন ছিল, নিচের দিকে 1 নাম্বার কার্বন ছিল, উপরের দিকে হাইড্রোক্সিল মূলক ছিল। এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা উল্টাবো। ছেলেরা আমরা বলছি, আমরা যে ফ্রুক্টোজের স্ট্রাকচার আঁকা শিখেছিলাম গত ক্লাসে,
আমি আরেকবার বলছি, গত ক্লাসে আমরা যে বিটা ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার আঁকা শিখেছিলাম সেই স্ট্রাকচারটাকে আমরা উল্টায় দিব। উল্টায় দেওয়ার ফলে দেখো এখানে 2 নাম্বার কার্বন চলে আসছে, এখানে 1 নাম্বার কার্বন চলে আসছে এবং নিচের দিকে হাইড্রোক্সিল চলে আসছে। ছেলেরা তোমরা আবার বলতে পারো যে এই হাইড্রোক্সিল তো নিচের দিকে আছে, তাহলে এটা তো আলফা ডি ফ্রুক্টোজ হওয়ার কথা, কিন্তু না, আমি বলছি কি আমরা টোটাল স্ট্রাকচারটাকে উল্টায় দিব। এই ফ্রুক্টোজ যখন সুক্রোজ গঠনে অংশগ্রহণ করে তখন এদের আণবিক গঠনের একটু পরিবর্তন হয়, ফ্রুক্টোজের আণবিক গঠনের একটু পরিবর্তন হয়, যার কারণে এই 2 নাম্বার কার্বনের নিচের দিকে হাইড্রোক্সিল চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের নিচের দিকে হাইড্রোক্সিল চলে আসবে। কেন নিচের দিকে আসবে বলতো? এটা যদিও বিটা ফ্রুক্টোজ, কিন্তু নিচে হাইড্রোক্সিল কেন আসতেছে? কারণ এই হাইড্রোক্সিলটা এই পাশে ছিল, আমরা টোটাল স্ট্রাকচারটাকে উল্টায় দিছি। আমরা দেই নেই, মানে সুক্রোজ গঠনের সময় ফ্রুক্টোজের স্ট্রাকচারটা এরকম পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, তোমরা সবাই ফ্রুক্টোজ এঁকেছো এইভাবে, এভাবে ফ্রুক্টোজ আঁকবা। দেখো কি হচ্ছে, আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলক বিটা ডি ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলক একসাথে যুক্ত হয়। যুক্ত হয়ে এখানে এখনো পানি বের করে দেয়। যখন এখনো পানি বের হয়ে যায় বাকি কি থাকে দেখো, একটা অক্সিজেন বাকি থাকে না? এই অক্সিজেনটাই এখানে একটা ব্রিজ গঠন করে বা বন্ধন তৈরি করে, যে বন্ধনীটাকে আমরা বলছি গ্লাইকোসাইটিক বন্ধনী। এবং দেখো একটা আলফা ডি গ্লুকোজ অণু একটা বিটা ডি ফ্রুক্টোজ অণু পরস্পরের সাথে এই গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সুক্রোজ গঠন করছে। আমি আরেকবার বলছি, একটা আলফা ডি গ্লুকোজ অণু একটা আলফা ডি ফ্রুক্টোজ অণু পরস্পরের সাথে গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি গঠন করছে? সুক্রোজ গঠন করছে। পরীক্ষার খাতায় তোমরা চাইলে এই টোটাল স্ট্রাকচারটাও দেখাতে পারো অথবা এই স্ট্রাকচারটুকু দেখাতে পারো। যদি আসে যে সুক্রোজের গঠন আঁকো, তখন শুধু এই স্ট্রাকচারটা দেখায় দিবা। আর যদি আসে যে সুক্রোজ কিভাবে গঠিত হয় অথবা এখনো গ্লুকোজ এখনো ফ্রুক্টোজ যুক্ত হয়ে কিভাবে গ্লুকোজ সুক্রোজ গঠিত হয়, তখন এই স্ট্রাকচার সহ এই স্ট্রাকচারটা দেখায় দিবা। ঠিক আছে, আমি আরেকবার বলছি, সুক্রোজের গঠন এখনো আলফা আলফা ডি গ্লুকোজ অণু, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ অণু, এবং এখনো বিটা ডি ফ্রুক্টোজ এখনো বিটা ডি ফ্রুক্টোজ পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, এখনো পানি বের হয়ে যাচ্ছে এবং একটা অক্সিজেনের বন্ধনী তৈরি করছে, যে বন্ধনটির নাম হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধনী, এবং এই বন্ধনের মাধ্যমে কি গঠন করছে? সুক্রোজ গঠন করছে। সুক্রোজ গঠনের সময় এখনো পানি বের হয়ে যায় এবং হচ্ছে এদের মধ্যে গ্লাইকোসাইটিক বন্ধনী তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে সুক্রোজের গঠন। এবং তোমরা আরেকটা জিনিস যেটা এখানে মনে রাখার ব্যাপার, আমি কেন বলেছিলাম যে সুক্রোজের গঠনটা একটু কঠিন, কারণ এই জিনিসটা তোমাদের মাথায় অনেক সময় থাকে না। অনেক সময় তোমাদের মনে হয় যে ফ্রুক্টোজের নিচের দিকে হাইড্রোক্সিল আছে, তাই না? এটা কেন বিটা ফ্রুক্টোজ হবে? কিন্তু এটা বিটা ফ্রুক্টোজ কেন বলো তো? আমি তোমাদেরকে বলেছিলাম যে টোটাল স্ট্রাকচারটাই উল্টায়া যায়। তোমরা নরমাল যে ফ্রুক্টোজটা আঁকো, বিটাটি ফ্রুক্টোজ আঁকো, সেটাকে উল্টায় দিবা, তাহলে দেখবা এই স্ট্রাকচারটা চলে আসবে। মানে হচ্ছে যখন বিটাটি ফ্রুক্টোজ অণু গ্লুকোজের সাথে যুক্ত হয়ে সুক্রোজ গঠন করে, তখন বিটাটি ফ্রুক্টোজের আণবিক গঠনের একটু পরিবর্তন হয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করে আমাকে বলো তো, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যুক্ত হয়ে যখন সুক্রোজ গঠন করলো, তখন এই সুক্রোজের মধ্যে এলডিহাইড বা কিটোন মূলকের অস্তিত্ব কি থাকলো? থাকলো না কিন্তু। কেন বলো তো? কারণ আমরা জানি গ্লুকোজের মধ্যে 1 নাম্বার কার্বনে এলডিহাইড মূলকের অস্তিত্ব থাকে এবং ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনে এলডিহাইড মূলকের অস্তিত্ব থাকে। যেহেতু 1 নাম্বারের হাইড্রোক্সিল এবং 2 নাম্বারের হাইড্রোক্সিল মিলিত হয়ে একটা অক্সিজেনের বন্ধনী তৈরি করছে, যার কারণে সুক্রোজের মধ্যে কিন্তু এলডিহাইড বা কিটোন মূলকের কোনো অস্তিত্ব থাকে না, যার কারণে সুক্রোজকে নন রিডিউসিং সুগার বলা হয়। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সুক্রোজকে কেন নন রিডিউসিং সুগার বলা হয়। তখন আমরা কি বলবো যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার না। কেন? কারণ সুক্রোজ তৈরির সময় 2টা মনোস্যাকারাইড বা এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজের যে এলডিহাইড এবং কিটোন গ্রুপ আছে, সেই কিটোন গ্রুপের অস্তিত্বটা নষ্ট হয়ে যায়, যার কারণে এদের বিজারণ ক্ষমতা লুপ্ত হয়, যার কারণে এটাকে নন রিডিউসিং সুগার বা বিজারণ ক্ষমতাহীন চিনি বলা হয়।
ঠিক আছে, আমি অনেক সময় নিয়ে সুক্রোজের স্ট্রাকচারটা তোমাদেরকে আঁকা শিখালাম। তোমরা প্রত্যেকে বাসায় 3 বার করে প্র্যাকটিস করবা। এই সুক্রোজের গঠন তোমাদের হোমওয়ার্ক 3 বার এঁকে এই স্ট্রাকচারটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবির টোটাল স্ট্রাকচারটা আমাকে 3 বার এঁকে দেখাবা। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ঠিক আছে, এখন আমরা সেলুবায়োস এবং ম্যালটোজ সম্পর্কে অল্প একটু জানবো। এই দুইটা হচ্ছে ডাইস্যাকারাইড, এই দুইটার চেয়ে সুক্রোজটা বেশি ইম্পর্টেন্ট। দেখো সেলুবায়োসের ক্ষেত্রে কি হয়, সাধারণত সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলুবায়োস তৈরি হয়। 2 অণু বিটা ডি গ্লুকোজ অণু বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়ে এক অণু সেলুবায়োস তৈরি করে। তার মানে কি, তার মানে হচ্ছে তোমরা পাশাপাশি 2 অণু বিটা ডি গ্লুকোজ অণু আঁকবা। আমি আরেকবার বলছি, দেখো এই হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ, এই হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ। বিটা, এটা যে বিটা ডি গ্লুকোজ আমরা বুঝলাম কেমনে, এই নিচে হাইড্রোজেন আছে, তার মানে উপরে হাইড্রোক্সিল থাকবে। আর এটার ক্ষেত্রেও তাই, এটাও হচ্ছে বিটা ডি গ্লুকোজ অণু। দেখো এখানে উপরে হাইড্রোক্সিল আছে, নিচে হাইড্রোজেন আছে, তাই না? এখন কি করছে, এই দুইটা বিটা টি গ্লুকোজ অণু পরস্পরের সাথে বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হচ্ছে। বিটা 1,4 লিঙ্কেজ জিনিসটা কি, একটু মনোযোগ দিয়ে শোনো। 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকের সাথে এই যে আরেকটা বিটা টি গ্লুকোজ আছে, সেটার 4 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে। আমি আরেকবার বলছি, প্রথম বিটা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলক, এখানে তো একটা হাইড্রোক্সিল মূলক ছিল, তাই না? এই হাইড্রোক্সিল মূলকের সাথে দ্বিতীয় বিটা ডি গ্লুকোজের 4 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে। ছেলেরা খেয়াল করে দেখো, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4 নাম্বারের নিচের দিকে কিন্তু হাইড্রোক্সিল থাকে। তোমরা যখন গ্লুকোজ এঁকেছো তখন তোমরা জানো যে 4 নাম্বারের নিচের দিকে হাইড্রোক্সিল থাকে। তাহলে কি হচ্ছে, এই পাশের 1 নাম্বারের হাইড্রোক্সিল মূলকের সাথে এই পাশের 4 নাম্বারের হাইড্রোক্সিল মূলক যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এখান থেকে এক অণু পানি বের করে দিচ্ছে এবং একটা অক্সিজেনের বন্ধনী তৈরি করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন। এই বন্ধনীটাকে আমরা বলছি বিটা 1,4 লিঙ্কেজ। বিটা কেন বলতো, কারণ দুইটাই হচ্ছে বিটা ডি গ্লুকোজ অণু। আমি আরেকবার বলছি, এইটাকে কেন বিটা 1,4 লিঙ্কেজ বলা হয়, কারণ দুইটাই হচ্ছে বিটা ডি গ্লুকোজ অণু। আর 1 কেন, 1 মানে হচ্ছে প্রথম বিটা ডি গ্লুকোজ অণুর 1 নাম্বার কার্বনের সাথে 4 কেন বলতো, দ্বিতীয় বিটা ডি গ্লুকোজ অণুর 4 নাম্বার কার্বনের মধ্যে বন্ধনটা তৈরি হচ্ছে, যার কারণে বলা হয় বিটা 1,4 লিঙ্কেজ। মানে আমরা বলতে পারি যে দুইটা গ্লুকোজ অণু পরস্পরের সাথে বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে সেলুলোবায়োস গঠন করে। আমি আরেকবার বলছি, আমরা বলতে পারি কি বলতো, দুইটা গ্লুকোজ অণু বা বিটা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে সেলুলোবায়োস গঠন করে। আমরা বিটা বলতেই বুঝতে পাচ্ছি এই দুইটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ অণু। 1,4 লিঙ্কেজ বলতে আমরা বুঝতে পাচ্ছি যে প্রথম কার্বনের প্রথম গ্লুকোজ অণুর 1 নাম্বার কার্বনের সাথে দ্বিতীয় গ্লুকোজ অণুর 4 নাম্বার কার্বনের মধ্যে বন্ধনীটা তৈরি হয়েছে, যার কারণে বলা হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ। ঠিক আছে, আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা মেলটোজ নিয়ে কথা বলবো। মেলটোজে হচ্ছে একটা ডাইস্যাকারাইড, এটা সাধারণত স্টার্চের আংশিক ভাঙনের ফলে মেলটোজ তৈরি হয়। মানে স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড, অনেকগুলো গ্লুকোজ অণু একসাথে যুক্ত হয়ে স্টার্চ গঠন করে। এই স্টার্চকে আমরা যদি আংশিক আদ্র বিশ্লেষণ করি, পুরোপুরি না ভাঙি, আংশিক যদি ভাঙি, তাহলে মেলটোজ তৈরি হয়। মেলটোজের ক্ষেত্রে 2 অণু আলফা ডি গ্লুকোজ অণু আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়ে এক অণু মেলটোজ গঠন করে। এই স্ট্রাকচারটা আমি ব্যাখ্যা করব না, তোমরা মনে মনে দেখো তো পারো কিনা। দেখো কি হচ্ছে, সবাই আমার সাথে মনে মনে বলো, এইটা কি বলো তো, এটা কি বলতো, এটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ অণু। আমরা এটা আলফা ডি বুঝলাম কিভাবে, এই উপরে হাইড্রোজেন আছে, তার মানে নিচে হাইড্রোক্সিল ছিল। এবং এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ অণু। ঠিক আছে, দুইটা আলফা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়েছে। কেন, দেখো এই প্রথম গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকের সাথে দ্বিতীয় গ্লুকোজের এই 4 নাম্বার কার্বনের নিচের হাইড্রোক্সিল থাকে, সেই হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে এখনো পানি বের হয়ে যায় এখান থেকে এবং একটা অক্সিজেনের বন্ধনী তৈরি করে। এই বন্ধনীটাকে আমরা বলছি আলফা 1,4 লিঙ্কেজ। আলফা বলতে কি বলতো, দুইটা আলফা ডি গ্লুকোজ অণু যুক্ত হবে। আর 1,4 লিঙ্কেজ
প্রসেস কি বলতো? প্রথম গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে দ্বিতীয় গ্লুকোজের 4 নাম্বার কার্বনের মধ্যে বন্ধনীটা তৈরি হবে, যার কারণে আমরা বলছি আলফা 1,4 লিঙ্কেজ। তোমরা পরীক্ষার খাতায় কিভাবে আঁকবা আমি তোমাদেরকে একটু বলে দেই। তোমরা হচ্ছে প্রথমে পাশাপাশি দুইটা আলফা ডি গ্লুকোজ অণু এঁকে ফেলবা, ঠিক আছে? পাশাপাশি দুইটা আলফা ডি গ্লুকোজ এঁকে ফেলবা। তারপর তোমরা প্রথমে পেন্সিল দিয়ে আঁকবা এই জিনিসটা, তারপর হচ্ছে তোমরা ইরেজার দিয়ে মুছবা। এখানে যে হাইড্রোক্সিল আছে এবং এখানে যে হাইড্রোক্সিল আছে এই দুইটা মুছে মাঝখানে এদের মাঝখানে একটা অক্সিজেনের বন্ধনী দেখায় দিবা, ঠিক আছে? তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর কেউ যদি একেবারে আঁকতে পারো তাহলে একেবারে এঁকে দিবা, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমি বলছি সেলুলোজের ক্ষেত্রে বিটা 1,4 লিঙ্কেজ তৈরি হচ্ছে, মানে দুইটা বিটা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে এই সেলুলোজ গঠন করছে। আর ম্যালটোজের ক্ষেত্রে কি হচ্ছে? দুইটা আলফা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে ম্যালটোজ গঠন করছে। ছেলেরা আমি আবারও বলছি, অনেক জটিল লাগার কিন্তু কিছু নাই। আমরা যদি একটা গ্লুকোজের মানে আলফা এবং বিটা ডি গ্লুকোজের যদি রিং স্ট্রাকচার আঁকা শিখতে পারি নির্ভুলভাবে, তাহলে কিন্তু আমরা সবগুলোই পারবো। তাই আমি তোমাদেরকে বলছি প্রথমেই তোমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকাটা শিখতে হবে এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার আঁকা শিখতে হবে, ঠিক আছে? আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। আমরা অলিগোস্যাকারাইড নিয়ে খুব বেশি কথা বলবো না। অলিগোস্যাকারাইড তোমাদের পরীক্ষায় অন্তর্ভুক্ত না। তোমরা মনে রাখবা যে অলিগোস্যাকারাইড মানেই হচ্ছে সেটাকে আমরা আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10 অণু মনোস্যাকারাইড পাবো। অলিগোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে র্যাফিনোজ। র্যাফিনোজ হচ্ছে একটা ট্রাইস্যাকারাইড, মানে র্যাফিনোজকে ভাঙলে 3 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। অলিগোস্যাকারাইড নিয়ে ডিটেল তোমাদের পরীক্ষায় আসবে না, কেননা ওটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, ঠিক আছে? আমরা তাহলে এখন পলিস্যাকারাইড নিয়ে কথা বলবো। পলিস্যাকারাইড কি দেখো তো? যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অনেকগুলো মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাকে পলিস্যাকারাইড বলা হয়। মানে আমরা যদি এই পলিস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে অনেকগুলো মনোস্যাকারাইড পাবো। এরা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব রাসায়নিক পদার্থ, সাধারণত পানিতে অদ্রবণীয় হয় এবং মিষ্টি নয়, মানে স্বাদবিহীন হয়ে থাকে সাধারণত। উদাহরণ হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি। প্রকৃতিতে সেলুলোজ সবচেয়ে বেশি পাওয়া যায়, কেননা আমরা জানি যে সেলুলোজ হচ্ছে উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। স্টার্চের পরিমাণ এরপরে স্টার্চ পাওয়া যায়, এবং আমরা কিন্তু এটাও জানি যে স্টার্চ হচ্ছে উদ্ভিদের দেহে সঞ্চিত অবস্থায় থাকে। স্টার্চ উদ্ভিদের দেহে সঞ্চিত অবস্থায় থাকে। আমরা ভাত যেটা খাই সেটা মূলত হচ্ছে স্টার্চ। আমরা এই স্টার্চ নিয়ে ডিটেল কথা বলবো, সেলুলোজ নিয়েও ডিটেল কথা বলবো, গ্লাইকোজেন নিয়েও কথা বলবো, কারণ এই তিনটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। স্টার্চ সবচেয়ে বেশি আসে, সেলুলোজা আসে, গ্লাইকোজেন তুলনামূলক কম এসে থাকে। এবং তোমরা মনে রাখবা যে আমাদের দেহে যে শর্করাটা সঞ্চয় হিসেবে থাকে সেটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। প্রাণী দেহে বা মানুষের দেহে এই গ্লাইকোজেনটা সঞ্চয় মানে শর্করা যেটা সঞ্চয়ী থাকে সেটা হচ্ছে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। আচ্ছা আমি আসবো আস্তে আস্তে। আমি প্রথমে তোমাদের শ্বেতসার বা স্টার্চের কথা বলি। দেখো শ্বেতসার বা স্টার্চের ক্ষেত্রে আণবিক সংকেতটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো, C6H12O5, এখানে হচ্ছে N, তার মানে অসংখ্য গ্লুকোজ অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি গঠন করছে? স্টার্চ গঠন করছে, ঠিক আছে? উদ্ভিদের ক্ষেত্রে আমি তো তোমাদেরকে বলেছি যে উদ্ভিদের স্টার্চ সঞ্চিত পদার্থ রূপে বিরাজ করে, এটা আমরা প্রথম ক্লাসে কিন্তু জেনেছি। সালোক সংশ্লেষণে তৈরি অধিকাংশ গ্লুকোজই স্টার্চে রূপান্তরিত হয়, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা তৈরি করে উদ্ভিদ, সেই গ্লুকোজের অধিকাংশই হচ্ছে স্টার্চ হিসেবে সঞ্চিত থাকে উদ্ভিদের দেহে। সাধারণত গম, আলুতে স্টার্চ পাওয়া যায়। তোমরা মনে রাখবা গুল আলুর স্টার্চ হচ্ছে সবচেয়ে বৃহত্তম মানে আকারে, এবং চালের স্টার্চ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। আমরা স্টার্চের গঠন দেখব, তখন তোমরা এটা আরো ভালো বুঝতে পারবা। স্টার্চের বৈশিষ্ট্য যদি আমি বলি তাহলে দেখো স্টার্চ হচ্ছে গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন এবং সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। সাধারণ তাপমাত্রায় স্টার্চ পানি, ইথার এবং অ্যালকোহলে অদ্রবণীয়। উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেক্সট্রিন এবং ম্যালটোসে গ্লুকোজে পরিণত হয়। মানে এই যে ডেক্সট্রিন আছে, এই ডেক্সট্রিন হচ্ছে তোমার গ্লুকোজের একটা আইসোমার, গ্লুকোজের আইসোমার, মানে গ্লুকোজের মতোই আণবিক সংখ্যাটা একই কিন্তু গাঠনিক সংখ্যাটা একটু ভিন্ন। তাহলে যেটা বলছিলাম যে স্টার্চ ভেঙে প্রথমে ডেক্সট্রিন এবং ম্যালটোস হবে, এরপর হচ্ছে গ্লুকোজে পরিণত হবে। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, ফেলিং দ্রবণ স্টার্চ করতে বিজারিত হয় না। এই কিছু বৈশিষ্ট্য, যদি স্টার্চের বৈশিষ্ট্য আসে তোমরা 2-3টা বৈশিষ্ট্য দিয়ে দিবা।
স্টার্চ বলতে কি বুঝো? স্টার্চের 2-3টা বৈশিষ্ট্য দিয়ে দিবা। এখন যেটা ব্যাপার, আমরা স্টার্চের গঠন দেখব। আমরা বলছি যে অসংখ্য গ্লুকোজ অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে স্টার্চ গঠন করে, তাই না? তার মানে হচ্ছে এই যে স্টার্চে যে গ্লুকোজগুলো থাকে, এই স্টার্চে 2 ধরনের গ্লুকোজের পলিমার পাওয়া যায়। মানে স্টার্চের গ্লুকোজগুলো যে পরস্পর যুক্ত হয়ে বন্ধনী তৈরি করে, এই বন্ধনীটা 2 ধরনের থাকে। মানে স্টার্চ 2 ধরনের পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত হয়। একটার নাম হচ্ছে অ্যামাইলোজ আর একটা নাম হচ্ছে অ্যামাইলোপ্যাকটিন। অ্যামাইলোজও স্টার্চ, অ্যামাইলোপ্যাকটিনও স্টার্চ। মানে এই স্টার্চের মধ্যে, স্টার্চটা যদি আমরা ভাঙি বা আমরা যদি দেখি, তাহলে আমরা স্টার্চের মধ্যে 2 ধরনের গ্লুকোজের পলিমার দেখতে পাবো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে বুঝবো। দেখো, আমরা যদি স্টার্চের গঠনটা দেখি, তাহলে অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি গঠন করে? স্টার্চ গঠন করে। ছেলেরা, স্টার্চ একটু মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষায় পলিস্যাকারাইড আসলে সবচেয়ে বেশি স্টার্চ আসে, স্টার্চের গঠন সবচেয়ে বেশি আসে। আমি তোমাদেরকে বলছি এই স্টার্চের গঠন আমি আগে তোমাদেরকে বোঝাই। এই অ্যামাইলোজ এবং অ্যামাইলোপ্যাকটিন আমি পরের স্লাইডে বোঝাবো। আগে তোমরা স্টার্চের গঠনটা বুঝো। পরীক্ষায় যদি স্টার্চের গঠন আঁকতে বলে, তাহলে তোমরা নিচের এই ছবিটা আঁকবা। আমি তোমাদেরকে বলছি স্টার্চ গঠিত হবে অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু। অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে স্টার্চ গঠন করে, এবং সেই লিঙ্কেজটা হয় আলফা 1,4 লিঙ্কেজ। অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে অ্যামাইলোজ গঠন করে, এবং আলফা 1,4 এবং 1,6 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে অ্যামাইলোপ্যাকটিন গঠন করে। এইখানে যে স্টার্চের গঠনটা দেওয়া আছে, এটা একটা সাধারণ ইন জেনারেল স্টার্চের গঠন। এইখানে কিন্তু আমরা দেখো অ্যামাইলোজের গঠন দেখবো, অ্যামাইলোপ্যাকটিনের গঠনও দেখবো। আমরা এখানে যে গঠনটা আছে, এটা মূলত হচ্ছে অ্যামাইলোজের ছবিটা এখানে দেওয়া আছে, কিন্তু আমরা নিচে অ্যামাইলোজ লিখবো না, আমরা নিচে স্টার্চের গঠন লিখবো। এবং পরীক্ষায় যদি আসে, আমরা স্টার্চের এই ছবিটা দিব। এই জটিল ছবি কিন্তু আমরা দিব না। এখানে হচ্ছে আমি তোমাদেরকে বোঝাবো, এটা জটিল দেখতে লাগছে, আসলে জটিল না। আমি তোমাদেরকে আগে এই ছবিটা একটু বোঝাই। আমি তোমাদেরকে বলেছি যে স্টার্চে 2 ধরনের পলিস্যাকারাইড থাকে। দেখো, এক ধরনের পলিস্যাকারাইড শাখান্বিত থাকে। তোমরা নিচেরটা খেয়াল করে দেখো। দেখো, এই লম্বালম্বি একটা চেন, আবার উপরের দিকেও একটা চেন আছে, শাখা তৈরি হয়। শাখা তৈরি হয় যেটাতে, সেটার নাম হচ্ছে অ্যামাইলোপ্যাকটিন। মানে শাখাযুক্ত স্টার্চকে অ্যামাইলোপ্যাকটিন বলা হয়। আর শাখাবিহীন যেটা আছে, সেইটাকে বলা হয় অ্যামাইলোজ। ঠিক আছে, আমি আগে তোমাদেরকে স্টার্চের গঠন বোঝাবো, এরপরে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপ্যাকটিন সম্পর্কে তোমাদেরকে ডিটেল বোঝাবো। আমি তোমাদেরকে বলছি স্টার্চ কিভাবে গঠিত হবে। অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে স্টার্চ গঠন করবে। তাহলে আমাদের স্টার্চের ছবি আঁকতে গেলে প্রথমে কি আঁকতে হবে বলো তো? পাশাপাশি আমরা তিনটা আলফা ডি গ্লুকোজ অণু আঁকবো। 3টার বেশি আঁকবো না, কারণ তাহলে অনেক লম্বা হয়ে যায়। আমরা 3টাই আঁকবো। ছেলেরা, তোমরা প্রথমে পাশাপাশি 3টা আলফা ডি গ্লুকোজ অণু এঁকে ফেলো। এইটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ অণু। আমি বুঝলাম কিভাবে বলো তো? এই উপরে হাইড্রোজেন আছে, তার মানে নিচে হাইড্রোক্সিল থাকবে। এটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ অণু, এইটাও হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ অণু, এইটাও হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ অণু। কি হচ্ছে দেখো, এই প্রথম আলফা ডি গ্লুকোজ অণুর 1 নাম্বার কার্বনের সাথে দ্বিতীয় আলফা ডি গ্লুকোজ অণুর 4 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলক একসাথে যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে এখান থেকে এখনো পানি বের করে দিচ্ছে, একটা অক্সিজেনের বন্ধনী তৈরি হচ্ছে, মানে গ্লাইকোসাইটিক বন্ধনী তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপর কি হচ্ছে দেখো, আবার 2 নাম্বার আলফা ডি গ্লুকোজ অণুর 1 নাম্বার কার্বনের সাথে 3 নাম্বার আলফা ডি গ্লুকোজ অণুর 4 নাম্বার কার্বন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, অক্সিজেনের বন্ধনী তৈরি করছে। মানে এটার থেকে এখনো পানি বের হয়ে যাচ্ছে, অক্সিজেন একটা বন্ধনী তৈরি করছে। এভাবে কিন্তু চলতেই থাকবে। আবার এই পাশের 1 নাম্বার কার্বনের সাথে এর পরেরটার 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে অক্সিজেনের বন্ধনী তৈরি করবে, এইভাবে। যার কারণে আমরা এখানে একটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিয়েছি। দেখো, এইখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে n সংখ্যক দিয়েছি। ছেলেরা, একটু নিচের দিকে খেয়াল করে দেখো, এটা কিন্তু n সংখ্যক। মানে বলতে আমরা কি বুঝি? অসংখ্য, তাই না? আমরা তো ধরো এখানে 1000টা গ্লুকোজ অণু আঁকতে পারবো না পরীক্ষার খাতায়। আঁকতে পারবো? আঁকতে কিন্তু পারবো না। সাধারণত 1000, 2000, 2 লক্ষ পর্যন্ত এরকম গ্লুকোজ অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে স্টার্চ গঠন করে। এত বড়টা তো আমাদের পরীক্ষার খাতায় আঁকা সম্ভব হয় না। যার কারণে আমরা
পরপর 3টা গ্লুকোজ অণু আঁকি, আমরা 2টা গ্লাইকোসাইটিক বন্ধনী দেখাই এবং যে কোনো একটা গ্লাইকোসাইটিক বন্ধনীকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে নিচে এখানে n সংখ্যক লিখে দিই। ছেলেরা আমি আবারও বলছি, খেয়াল করে দেখো এখানে n, এই nটা যদি না দাও তাহলে কিন্তু স্টার্চের ছবিতে নাম্বার কাটা যাবে, ঠিক আছে? এখানে হচ্ছে n। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যে কোনো একটা গ্লাইকোসাইটিক বন্ধনীকে তোমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবা। ছেলেরা খেয়াল করে দেখো, এই গ্লাইকোসাইটিক বন্ধনীর পরে কিন্তু আমি ব্র্যাকেটটা দিয়েছি এবং এই গ্লাইকোসাইটিক বন্ধনীটাকে আমি ব্র্যাকেটের মধ্যে এনেছি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে অসংখ্য গ্লুকোজ অণু পরস্পরের সাথে এই গ্লাইকোসাইটিক বন্ধনীর সাথে যুক্ত হয়ে স্টার্চ গঠন করছে। আমি আরেকবার তোমাদেরকে একটু বোঝাচ্ছি স্টার্চের গঠন, কেননা স্টার্চের গঠনই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে, মানে পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্টার্চ আঁকার ক্ষেত্রে আমরা কিভাবে আঁকবো, আমরা পাশাপাশি 3টা আলফা ডি গ্লুকোজ অণু আঁকবো। এরপর প্রথম আলফা ডি গ্লুকোজ অণুর 1 নাম্বার কার্বনের সাথে দ্বিতীয় আলফা ডি গ্লুকোজ অণুর 4 নাম্বার কার্বনের মধ্যে বন্ধনী দেখাবো, গ্লাইকোসাইটিক বন্ধনী। মানে এখান থেকে হাইড্রোক্সিল মূলক, এখান থেকে হাইড্রোক্সিল মূলক পরস্পরের সাথে যুক্ত হবে, এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে এবং একটা অক্সিজেনের বন্ধনী তৈরি হবে। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই, ঠিক আছে? এবং তোমরা একটু যদি খেয়াল করে দেখো, যখন এই অনেকগুলো আলফা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু এখানে অসংখ্য পানিও বের হয়ে যাচ্ছে, n সংখ্যক পানির অণু কিন্তু বের হয়ে যাবে। কেননা আমরা জানি যে 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন যখন পরস্পরের সাথে যুক্ত হবে তখন এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে। এখন আমাকে একটা জিনিস তোমরা বলবা, সেটা হচ্ছে আমি যদি এইটাকে লিঙ্কেজের মাধ্যমে হিসাব করতে চাই যে কত এবং কত নাম্বার কার্বনের মধ্যে লিঙ্কেজ তৈরি হয়েছে, তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি যে আলফা 1,4 লিঙ্কেজ, তাই না? কেন 1 মানে আলফা কেন বলতো? কারণ অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু। আর 1,4 লিঙ্কেজ কেন বলতো? কারণ হচ্ছে এই 1 নাম্বার কার্বনের সাথে দ্বিতীয় গ্লুকোজ অণুর 4 নাম্বার কার্বন যুক্ত হচ্ছে, আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে এরা যুক্ত হচ্ছে। এত জটিলতায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের যদি স্টার্চের গঠন আসে আমরা এই ছবিটা দেখিয়ে দেব। এখন তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে অ্যামাইলোস এবং অ্যামাইলোপ্যাকটিন নামক 2টা পলিস্যাকারাইডের সমন্বয়ে স্টার্চ গঠিত হয়। মানে স্টার্চের যে পলিস্যাকারাইড চেনটা আছে সেখানে হচ্ছে 2 ধরনের চেন দেখা যায়, একটা হচ্ছে অ্যামাইলোস আর একটা হচ্ছে অ্যামাইলোপ্যাকটিন। অ্যামাইলোজের ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যে স্ট্রাকচারটা গঠিত হয় সেটাকে অ্যামাইলোজ বলা হয়। মানে একটু আগে আমরা যেটা আঁকা শিখেছি সেটা মূলত আমরা অ্যামাইলোজের গঠন আঁকা শিখেছি, ঠিক আছে? দেখো আলফা 1,4 লিঙ্কেজ মানে অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে যুক্ত হচ্ছে এবং বন্ধনীটা তৈরি হচ্ছে কিসের মধ্যে? 1 নাম্বার কার্বন 4 নাম্বার কার্বনের মধ্যে, 1 নাম্বার কার্বন 4 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন 4 নাম্বার কার্বনের মধ্যে তৈরি হচ্ছে। এবং দেখো এটার কোনো শাখা প্রশাখা হচ্ছে না, চেনের মতো করে যাচ্ছে। আর অ্যামাইলোপ্যাকটিনের ক্ষেত্রে আলফা 1,4 লিঙ্কেজের সাথে আলফা 1,6 লিঙ্কেজও যুক্ত হয়। মানে অ্যামাইলোপ্যাকটিস গঠনে অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু আলফা 1,4 লিঙ্কেজ এবং আলফা 1,6 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে অ্যামাইলোপ্যাকটিন গঠন করে। আমি আরেকবার বলছি, অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু আলফা 1,4 লিঙ্কেজ এবং আলফা 1,6 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে অ্যামাইলোপ্যাকটিন গঠন করে। সেটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথমে তো আলফা 1,4 লিঙ্কেজ হবে, এরপর কি করে আলফা 1,6 লিঙ্কেজ তৈরি করে। মানে এই 6 নাম্বার কার্বনের সাথে পরবর্তী গ্লুকোজ অণুর 1 নাম্বার কার্বন যুক্ত হয়। এইভাবে যখন যুক্ত হয় তখন কিন্তু একটা শাখা গঠন করে, এই হচ্ছে শাখা গঠন করছে। এই লিঙ্কেজগুলোকে বলা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, এই লিঙ্কেজগুলোকে বলা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ। আর এই যে লম্বালম্বি যে লিঙ্কেজটা আছে এটা হচ্ছে আলফা 1,6 লিঙ্কেজ। কেন 1,6 লিঙ্কেজ? দেখো এটা কিন্তু 6 নাম্বার কার্বন, তাই না? এবং এটা কিন্তু 1 নাম্বার কার্বন, মানে 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকের সাথে 6 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলক যুক্ত হচ্ছে, এখান থেকে এখনো পানি বের হয়ে যাচ্ছে এবং এখানে অক্সিজেনের একটা বন্ধনী তৈরি করছে, ঠিক আছে? এই হচ্ছে অ্যামাইলোপ্যাকটিনের গঠন। এখন পরীক্ষায় এই অ্যামাইলোস এবং অ্যামাইলোপ্যাকটিনের গঠন সাধারণত আসে না, স্টার্চের গঠন আসে। ইন জেনারেল স্টার্চের গঠন আসে, স্টার্চের গঠন আসলে তোমরা এই গঠনটা এঁকে দেখাবা, ঠিক আছে? এই ছবিটা তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র, এই ছবিটা পরীক্ষার খাতায় তোমাকে আঁকতে হবে না, কিন্তু তোমাদের অ্যামাইলোস এবং অ্যামাইলোপ্যাকটিনের বৈশিষ্ট্য আসে। পরীক্ষা অনেক সময় লিখতে বলে অ্যামাইলোজের বৈশিষ্ট্য লিখো অথবা অ্যামাইলোপ্যাকটিনের বৈশিষ্ট্য লিখো। সেক্ষেত্রে অ্যামাইলোসের বৈশিষ্ট্য যদি দেখো তাহলে দেখবা যে উদ্ভিদে এই অ্যামাইলোস হচ্ছে 20 থেকে 30% থাকে। মানে উদ্ভিদে যে স্টার্চ থাকে সেই স্টার্চের 20 থেকে 30% হচ্ছে অ্যামাইলোস আর 70 থেকে 80% হচ্ছে অ্যামাইলোপ্যাকটিন।
কি হয় দেখো, সাধারণত 200 থেকে 1000 আলফা ডি গ্লুকোসনও পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামাইলোজ গঠন করে, আর 2000 থেকে 2 লক্ষ পর্যন্ত আলফা ডি গ্লুকোসনও পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামাইলোপ্যাকটিন গঠন করে। লিঙ্কেজের গঠন যদি আমরা দেখি তাহলে অ্যামাইলোজের মধ্যে আলফা ডি গ্লুকোসনও কিভাবে যুক্ত হয়, আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বুঝেছি, আলফা 1,4 গ্লাইকোসাইটিক লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়। আর এই অ্যামাইলোপ্যাকটিনের ক্ষেত্রে কি হবে আমাকে বলো তো? অ্যামাইলোপ্যাকটিনের ক্ষেত্রে অসংখ্য আলফা ডি গ্লুকোসনও পরস্পর আলফা 1,4 লিঙ্কেজ ছাড়াও আলফা 1,6 লিঙ্কেজ গ্লাইকোসাইটিক লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে। আর আমরা দেখেছি অ্যামাইলোজ হচ্ছে অশাখান্বিত থাকে এবং অ্যামাইলোপ্যাকটিন শাখান্বিত থাকে। স্টার্চের দ্রবণে যদি আয়োডিন যোগ করা হয় তাহলে এই অ্যামাইলোজ কালো বা গাঢ় নীল বা কালো নীল বা গাঢ় নীল বর্ণ ধারণ করে, আর এই ক্ষেত্রে হচ্ছে লাল বা পার্পেল রং ধারণ করে। তোমরা বৈশিষ্ট্য দুইটা শিখবা, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখন ছোট্ট করে সেলুলোজের গঠন আলোচনা করব। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, এটা আমরা জানি, কারণ সেলুলোজ উদ্ভিদ দেহ গঠনে অংশগ্রহণ করে। সেলুলোজের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে দেখবো সেলুলোজ স্বাদহীন, গন্ধহীন, সাদা এবং কঠিন রাসায়নিক পদার্থ। এটা পানিতে অদ্রবণীয়, অবিজারক পদার্থ, মিষ্টি, একদমই মিষ্টি না, বিজারণ ক্ষমতাহীন, আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না, এটা হচ্ছে ফাইবারের মতো শক্ত। আমরা বৈশিষ্ট্য তোমরা একটু দেখবা, আমরা গঠনে চলে যাব। আমরা যদি গঠন দেখি তাহলে এখানে দেখব অসংখ্য বিটা ডি গ্লুকোসনও পরস্পরের সাথে বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে, এবং সেলুলোজগুলো অশাখান্বিত থাকে, মানে সেলুলোজের কোনো শাখা থাকে না। যদি শাখা থাকতো সেক্ষেত্রে কিন্তু 1,6 লিঙ্কেজের কথা আমরা বলতাম। যেহেতু আমরা শুধু বলেছি যে অসংখ্য বিটা ডি গ্লুকোসনও পরস্পরের সাথে বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। এই সেলুলোজের গঠনটা আমরা কিভাবে আঁকবো বলতো? আমরা প্রথমে স্টার্চের মতোই আঁকবো, কিন্তু স্টার্চে আমরা আলফা ডি গ্লুকোজ এঁকেছিলাম, আর সেলুলোজের ক্ষেত্রে আমরা বিটা ডি গ্লুকোজ আঁকবো। ঠিক আছে, বিটা ডি গ্লুকোজ আঁকবো এবং বিটা 1,4 লিঙ্কেজ দেখাবো। মানে প্রথম বিটা ডি গ্লুকোজোনোর 1 নাম্বার কার্বনের সাথে দ্বিতীয় বিটা ডি গ্লুকোজোনোর 4 নাম্বার কার্বনে আমরা কি দেখাবো বলতো? গ্লাইকোসাইটিক লিঙ্কেজটা দেখাবো, এবং সেই লিঙ্কেজটা একটু আড়াআড়ি লিঙ্কেজটা হবে। তোমাদের বইতে ছবিটা দেওয়া আছে, বই দেখে তোমরা ছবিটা আঁকা শিখবা। ঠিক আছে, আমি আরেকবার বলছি, সেলুলোজ গঠনে কি করবে? অসংখ্য বিটা ডি গ্লুকোজোনও অংশগ্রহণ করবে, এবং বিটা ডি গ্লুকোজোনও বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সেলুলোজটা গঠন করবে। আমি এখন গ্লাইকোজেনের কথা ছোট্ট করে বলবো। এটা প্রাণীদেহে সায়ানোব্যাকটেরিয়া এবং ছত্রাকে সঞ্চিত খাদ্য। প্রাণীদেহের যকৃৎ এবং মাংসপেশিতে সবচেয়ে বেশি গ্লাইকোজেন জমা থাকে, এবং এই গ্লাইকোজেনটা পরবর্তীতে গ্লুকোজে পরিণত হতে পারে। মানে আমাদের দেহে যদি গ্লুকোজের ঘাটতি দেখা দেয় তখন এই গ্লাইকোজেনটা গ্লুকোজে পরিবর্তিত হয়ে শক্তি সরবরাহতে প্রয়োজন হয়। এই জিনিসটা আমরা আমাদের মানব দেহের মধ্যে যখন আমরা পড়বো তখন আমরা জানবো এই জিনিসটা। এই জন্য গ্লাইকোজেনকে প্রাণী স্টার্চ বলা হয়। মানে আমরা তো স্টার্চ মানে কি আমরা জানি, স্টার্চ মানে হচ্ছে উদ্ভিদের দেহে সঞ্চিত থাকে, আর গ্লাইকোজেন যেহেতু প্রাণীদের দেহে থাকে তাই এটাকে প্রাণী স্টার্চ বলা হয়। গ্লাইকোজেনের বৈশিষ্ট্য যদি দেখো, এটা সাদা পাউডার জাতীয় পদার্থ, পানিতে আংশিক দ্রবণীয় হবে। এইটা আদ্র বিশ্লেষিত হয়ে ম্যালটোজ আর পূর্ণ আদ্র বিশ্লেষিত হয়ে আলফা ডি গ্লুকোজোনও প্রদান করবে। গ্লাইকোজেনের গঠন আমি এখন তোমাদেরকে বলবো। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হচ্ছে আলফা ডি গ্লুকোজোনও। মানে অসংখ্য আলফা ডি গ্লুকোজোনও পরস্পরের সাথে যুক্ত হয়ে গ্লাইকোজেন গঠন করে, এবং তোমরা মনে রাখবা গ্লাইকোজেন হচ্ছে শাখান্বিত থাকে। তার মানে হচ্ছে এই গ্লাইকোজেনের মধ্যে আলফা 1,4 লিঙ্কেজ ছাড়াও আলফা 1,6 লিঙ্কেজের মাধ্যমেও আলফা ডি গ্লুকোজোনগুলো যুক্ত হয়ে গ্লাইকোজেন গঠন করে। আমি আরেকবার বলছি, গ্লাইকোজেন কি দিয়ে গঠিত হবে? আলফা ডি গ্লুকোজোনও। অসংখ্য আলফা ডি গ্লুকোজোনও পরস্পরের সাথে যুক্ত হয়ে গ্লাইকোজেন গঠন করে, এবং গ্লাইকোজেনের মধ্যে আলফা ডি গ্লুকোজোনের মধ্যে আলফা ডি গ্লুকোজোনগুলোর 2 ধরনের লিঙ্কেজ থাকে। একটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, আর একটা হচ্ছে আলফা 1,6 লিঙ্কেজ। মানে এটা শাখান্বিত থাকে, দেখতে অনেকটা অ্যামাইলোপ্যাকটিনের মতো হয়। ঠিক আছে, এই হচ্ছে গ্লাইকোজেনের গঠন। গ্লাইকোজেনের ছবিটা তোমাদের আঁকতে হবে না, কারণ একটু জটিল, এত জটিল কিছু পরীক্ষায় আসবে না। তোমরা শুধু গ্লাইকোজেনের বৈশিষ্ট্যগুলোই শিখবা, আর কি দিয়ে গঠিত হয় এটা পরীক্ষায় আসতে পারে, যে গ্লাইকোজেনের মধ্যে বন্ধনীগুলো কেমন হয়। তখন তোমরা বলবা যে আলফা 1,4 লিঙ্কেজ এবং আলফা 1,6 লিঙ্কেজের মাধ্যমে গ্লুকোজোনগুলো যুক্ত হয়ে গ্লাইকোজেন গঠন করে। আমার আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই বাসায় ঠিক মতো গাঠনিক স্ট্রাকচারগুলো আঁকা শিখবে, এবং হোমওয়ার্ক হচ্ছে সবগুলোই তোমরা এঁকে আমাকে দেখাবা। সবগুলো যে গাঠনিক সংকেত আমরা আঁকলাম, ছবিগুলো আঁকলাম, সেগুলো এঁকে আমাকে দেখাবা।